শ্যামাপ্রসাদ মুখার্জি কি বাংলা ভাগ করার জন্য দায়ী ছিলেন? এই বিষয়ে নানা মুনির নানা মত, তবে সবকটা মতই রাজনৈতিক প্ররোচনামূলক। কংগ্রেস, কমিউনিস্ট বা অন্যান্য বিজেপি বিরোধী দল যেভাবে শ্যামাপ্রসাদকে দায়ী করে সেটা ঐতিহাসিকভাবে ভ্রান্ত। আবার বিজেপি যে যুক্তিতে শ্যামাপ্রসাদ বন্দনা করে সেটাও মেনে নেওয়া যায় না। সত্যিই কি বাংলা ভাগের জন্য দায়ী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়? কতটাই বা ছিল তার অবদান? আজকের আলোচনা শ্যামাপ্রসাদ ও বাংলা ভাগ নিয়ে। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। আর শুরুতেই বলবো, যদি এই চ্যানেলে আপনারা নতুন হন তাহলে প্লিজ আজকে এই মুহূর্তেই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। মুসলিম লীগের পরিকল্পিত পাকিস্তানের মধ্যে ছিল সমগ্র বাংলাকে নিয়ে আর পাঞ্জাবকে নিয়ে পাকিস্তান গঠনের পরিকল্পনা। অনেকেরই হয়তো মনে থাকে না যে 1947 সালের 15ই অগস্টের আগে পশ্চিমবঙ্গ নামের কোনো রাজ্যের আইনানুগ অস্তিত্ব ছিল না। সুতরাং এই খণ্ডরাজ্য সৃষ্টি হলো কেন, তার পূর্ণাঙ্গ ইতিহাস এবং রাজ্য সৃষ্টিতে ব্যক্তি হিসাবে শ্যামাপ্রসাদের অবদান কী ছিল। লাহোরে মুসলিম লীগ যখন 1940 সালের 23শে মার্চ প্রথম ভারত ভাগের দাবি তুলেছিল, ঠিক তার 15 দিনের মধ্যে শ্রীহট্টে অনুষ্ঠিত সুরমা ভ্যালি হিন্দু কনফারেন্সে সভাপতির ভাষণে শ্যামাপ্রসাদ বলেছিলেন, আমাদের সামনে অনেক বড় বড় সমস্যা থাকলেও পাকিস্তান সবথেকে বড় সমস্যা। কংগ্রেসের বহু নেতৃত্ব যখন পাকিস্তান যে হতে পারে সেটাই বিশ্বাস করছিল না। এই প্রসঙ্গে মৌলানা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটিতে দেখা যায়, নেহরু পাকিস্তান প্রস্তাবকে মনে করতেন মুসলিম লীগের দর কষাকষির একটা নতুন মাধ্যম। প্রকৃত অর্থে নতুন দেশের দাবি তারা করবেন না। এদিকে বাবু রাজেন্দ্র প্রসাদ তার বিখ্যাত গ্রন্থ দ্য ইন্ডিয়া ডিভাইড, সেখানে বলছেন যে প্রথম দিকে গান্ধীজি মনেই করতেন না যে পাকিস্তান সত্যিই সম্ভব হবে। এই দুই কংগ্রেসের নেতার লেখা বই থেকেই কিন্তু প্রমাণিত হয় তাদের দূরদর্শিতার অভাব। এই সময় থেকেই বিহার, মহাকৌশল, মাদুর, বর্ধমান, অমৃতসর, দিল্লি, গোরখপুর, লুধিয়ানাই প্রভৃতি স্থানে হিন্দু মহাসভার অধিবেশনে যে বক্তৃতাগুলি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দিয়েছিলেন, সেখানে বারবার করে মুসলিম নেতৃত্বকে সাবধান করেছিলেন ব্রিটিশের প্ররোচনায় পা না দিয়ে দেশ ভাগ করার ভুলে যাতে তারা না সামিল হয়। অর্থাৎ শ্যামাপ্রসাদ দেশভাগের উগ্র সমর্থক ছিলেন। এইসব মিথ্যে প্রচারের অসারতা এই বক্তৃতাগুলোই প্রমাণ করে কতটা মিথ্যে। শ্যামাপ্রসাদ ভারত বা বাংলা বিভাগেরই সমর্থক ছিলেন না। এমনকি কলকাতা দাঙ্গায় হিন্দুরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও শ্যামাপ্রসাদ বাংলা ভাগের দাবি করেননি। আবুল কাসেম ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক কৃষক নেতা, কিন্তু যেহেতু তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ তাই তাকে কাছে নেওয়ার চেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ প্রবলভাবে শুরু করেছিলেন। কংগ্রেস নেতৃত্বের প্রথমেই উচিত ছিল কিন্তু ফজলুল হকের মতন নেতাদের কাছে টানা, কিন্তু সেটা সম্ভব হয়নি। অন্যদিকে শ্যামাপ্রসাদও চেষ্টা করেছিলেন ফজলুল হকের সঙ্গে জয়েন্টলি মিনিস্ট্রি গঠন করে হককে মুসলিম লীগের দিকে ভিড়তে না দেওয়া, কিন্তু সেটাও শেষ রক্ষা হয়নি। অনেকেই আজকাল মিথ্যে প্রচার করেন যে শ্যামাপ্রসাদ নাকি মুসলিম লীগের সঙ্গে কোয়ালিশন করেছিলেন, কিন্তু তাদের জানা উচিত যে তখন হক নিজের তৈরি কৃষক মজদুর প্রজা পার্টির নেতা মুসলিম লীগের যোগ দেননি। গান্ধীবাদী ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী তার স্বাধীনতা সংগ্রামে জাতীয় কংগ্রেস এবং ঐতিহাসিক অমলেন্দু দে তার গ্রন্থ পাকিস্তান প্রস্তাব ও ফজলুল হকে শ্যামাপ্রসাদের ভূয়সী প্রশংসা করেছিলেন। কংগ্রেসের নেতা অতুল্য ঘোষ তার আত্মজীবনী কষ্টকল্পিত গ্রন্থে বলেছেন, এই সময় শ্যামাপ্রসাদ বাংলার হিন্দু মুসলমানদের ঐক্যের পক্ষেই ছিলেন। তবুও যখন এইসব প্রমাণ অস্বীকার করে জোর করে শ্যামাপ্রসাদের কাঁধে সাম্প্রদায়িকতার বোঝা চাপাতে এক শ্রেণীর লোক বদ্ধপরিকর, তখন তাদের অভিসন্ধি বুঝতে অসুবিধা হয় না যে আসলে তাদের কি অভিপ্রায়। শ্যামাপ্রসাদকে যারা পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বলেন তাদের খুব ভালো করে আবুল মনসুর আহমেদের লেখা আমার দেখা রাজনীতির 50 বছর বইটি পড়া উচিত। ফজলুল হকের সঙ্গে আবুল মনসুর আহমেদ একবার দেখা করেছিলেন। শ্যামাপ্রসাদের মৃত্যুর খবরে শিশুর মতন কাঁদছিলেন ফজলুল হক। আবুল মনসুর আহমেদ এক হিন্দু নেতার জন্য তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে হক বলেছিলেন, শুনো আবুল মনসুর, তুমি শ্যামাপ্রসাদকে চিনো না, আমি চিনি, সে স্যার আশুতোষের বেটা। করুক সে হিন্দু মহাসভা, কিন্তু সাম্প্রদায়িক ব্যাপারে তার মতন উদার এবং মুসলমানের হিতকামী হিন্দু কংগ্রেসেও একজন পাব না। আবুল মনসুর আহমদ তার বইতে লিখেছেন, মুসলিম জনতার মনে আস্থা সৃষ্টি করিবার দায়িত্ব ডক্টর শ্যামাপ্রসাদের। ডক্টর শ্যামাপ্রসাদ ইচ্ছা করিলে তা পারেন, সে বিশ্বাস আমার হইয়াছিল। প্রথমত তিনি অসাধারণ সুবক্তা ছিলেন, দ্বিতীয়ত আমি তার সাথে কয়েকদিন মিশিয়াই বুঝিয়াছিলাম তার সম্বন্ধে হক সাহেব যা বলিয়াছিলেন তা ঠিক। সত্য সত্যই তিনি অনেক কংগ্রেস নেতার থেকেও উদার। শ্যামা হক মন্ত্রিসভার অর্থমন্ত্রী শ্যামাপ্রসাদ তার প্রথম বাজেট পেশ করে 1 লক্ষ টাকা বরাদ্দ রেখেছিলেন সাম্প্রদায়িক মৈত্রীর বিষয়ে পুস্তক পুস্তিকা প্রকাশ এবং প্রচার করবার জন্য। এখানেও আমরা অন্য এক শ্যামাপ্রসাদকে পাই। তিনি রাজনীতিক নন, শিক্ষাবিদ। শ্যামাপ্রসাদের কাজ দেখে ভয় পেয়েছিলেন বাংলার গভর্নর হাওয়ার্ড।
যদি হিন্দু মুসলিম ঐক্য হয়ে যায়। তাই হাওয়ার্ড মুসলিম লীগের সঙ্গে ষড়যন্ত্র করতে শুরু করেছিলেন। ঢাকা থেকে প্রকাশিত বিডি হাবিবুল্লাহের লেখা শেরে বাংলা গ্রন্থে তথ্য প্রমাণ দিয়ে তিনি উল্লেখ করেছেন, গভর্নর হাওয়ার্ড ভয় পেয়েছিলেন শ্যামাপ্রসাদের কাজ দেখে। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য ভারতে আসেন 22শে মার্চ 1942 সালে। শ্যামাপ্রসাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এই বৈঠকে কোথাও শ্যামাপ্রসাদ আলাদা হিন্দু দেশের কথা বলেননি। 29শে ডিসেম্বর 1930 সালে মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এলাহাবাদের মুসলিম লীগের সম্মেলনে মুসলমানদের স্বতন্ত্র বাসভূমি দাবি করা হয়। 30শে সেপ্টেম্বর 1932 সালে বর্ণ হিন্দু এবং তপশিলি হিন্দুদের জন্য পৃথক নির্বাচনের বিরুদ্ধে গান্ধীজি পুনরায় আমরণ অনশন শুরু করেন। পুনরায় এক চুক্তি অনুসারে বর্ণ হিন্দু কোটা থেকে 67টি আসন তপশিলি সম্প্রদায়কে ছাড়া হলো, তার মধ্যে 20টি বাংলার বর্ণ হিন্দু কোটা থেকে। ফলে বাঙালি বর্ণ হিন্দুদের প্রকৃতই শাসনযন্ত্রের বাইরে রাখা হলো। এরা শিক্ষিত ছিলেন বলে হিন্দুর অধিকার সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন। এদের দমাতে পারলেই বাংলায় হিন্দুদের কোমর ভাঙা যাবে। এর ফলে 119 জন মুসলমান সদস্য একজোট হয়ে এবং 33 জন তপশিলি সদস্যদের মধ্যে 8 জন থেকে 10 জনকে মন্ত্রিত্বের লোভ দেখিয়ে দুর্বল করার পশ্চাতে ব্রিটিশদের প্রতিহিংসামূলক মনোভাব এবং চক্রান্ত ছিল অনেকাংশে দায়ী। এবং এইভাবে বাঙালি হিন্দুদের স্বাধীনতা সংগ্রামে যোগদান, বঙ্গভঙ্গ রোধ করা, চট্টগ্রামের বিদ্রোহ, লড়াই প্রভৃতির জন্য ব্রিটিশরা বাঙালি হিন্দুদের প্রতি অবিচার এবং অত্যাচারের এক অন্ধকার অধ্যায়ের সূচনা করেছিল। একই সঙ্গে ব্রিটিশ এবং মুসলিম লীগের মধ্যে এক সমঝোতা হয়, যার পরিণতি ছিল দেশভাগ। গান্ধীজি এই বৈষম্যমূলক বাঁটোয়ারায় সন্তুষ্ট না হতে পেরে তফসিলি সম্প্রদায়ের পৃথক নির্বাচনের ব্যবস্থার বিরুদ্ধে অনশন করেছিলেন। তখন তার প্রাণ রক্ষা করতে বর্ণ হিন্দুদেরই ত্যাগ স্বীকার করতে হয়েছিল। তাদের কোটা থেকে আরও 20টি আসন নিয়ে উভয় শ্রেণীর হিন্দু যুক্ত নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। এইভাবেই বাঙালি হিন্দুদের মতন বর্ধিষ্ণু এবং সংস্কৃতি সম্পন্ন সম্প্রদায়কে অশেষেই দুর্গতির মধ্যে নিমজ্জিত করা হলো এবং পলাশী যুদ্ধের 180 বছর পরে বাংলায় আবার মুসলমান শাসন কায়েম হলো। এর ফলে যে বিষ নির্গত হলো তার পরিণাম হলো 1946 সালের 16ই অগাস্ট গ্রেট ক্যালকাটা কিলিং। বারবার বড় বড় মুসলিম নেতারা বক্তৃতা দিয়ে দাঙ্গার জন্য যখন প্ররোচনা দিচ্ছিলেন, তখন শ্যামাপ্রসাদের বক্তৃতাতে ছিল শান্তির বার্তা। 1946-এর প্রথম দিকে কেন্দ্রীয় এবং প্রাদেশিক মন্ত্রিসভার নির্বাচনের বিষয়বস্তু ছিল দেশভাগ হবে কি হবে না এটাই নির্ধারণ করা। মুসলিম লীগ বাংলায় জয়ী হয়। সর্বভারতীয় মুসলিম লীগ এক সিদ্ধান্ত গ্রহণ করে, যা কার্যকরী করা হয় 29শে জুলাই 1946 সালে। এর এক গুরুত্বপূর্ণ অংশ ছিল ডাইরেক্ট অ্যাকশনের আহ্বান। জিন্না সদম্বে ঘোষণা করেন যে মুসলিম লীগের হাতে পিস্তল আছে এবং তারা সেটি ব্যবহার করতে কুণ্ঠিত হবে না। ওসমান আলী বলেছিলেন যে কাফেরদের দিন ঘনিয়ে এসেছে এবং গণহত্যা হতে চলেছে। কলকাতায় ভয়াবহ দাঙ্গার পর 1946 সালের 10ই অক্টোবর নোয়াখালীতেও পরপর পূর্ববঙ্গে দাঙ্গা হতে থাকে, যার বিবরণ আগের হিন্দু গণহত্যা ভিডিওতে বিস্তারিত আমরা আপনাদের জানিয়েছি। ভাইসরয় লর্ড ওয়াভেল জিন্নাকে অনুরোধ করেন যাতে তিনি বাংলার হিন্দু গণহত্যার বিরুদ্ধে স্টেটমেন্ট দেন। জিন্না যে শুধু স্টেটমেন্ট দিতে অস্বীকার করেন তা নয়, গান্ধীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার জন্য দায়ী করেন। এই সময় শ্যামাপ্রসাদ অনুভব করেছিলেন যে বাংলা ভাগ না হলে মুসলিম লীগের রক্তপিপাসু নেতা এবং তাদের অনুচরদের হাত থেকেই বাংলা হিন্দুদের রক্ষা করা যাবে না। পাঞ্জাবেও শিখরা মুসলিম লীগের অত্যাচারে জর্জরিত হয়ে পাঞ্জাব ভাগের দাবি জানিয়েছিল। বাংলায় তখন 45% হিন্দু, তাদের যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে কাছে আনতে হবে। তারপর পাকিস্তানের ছোট্ট রূপ যুক্তবঙ্গ হাসির হলে পর হিন্দুদের পিটিয়ে তাড়ানো হবে। সুরাবর্দীর এই চাল ধরতে পেরেছিলেন শ্যামাপ্রসাদ। তিনিই প্রথম অনুধাবন করেন যে পাকিস্তান প্রতিষ্ঠিত হলে বাঙালি হিন্দুদের ভাগ্য চরম বিপর্যয় নেমে আসবে। অনেকে ইচ্ছে করে মিথ্যে বলেন যে কেবল উচ্চবর্ণের হিন্দুরা চেয়েছিল বাংলা ভাগ। আসলে সব শ্রেণীর হিন্দুরাই চেয়েছিলেন। মুসলিম লীগের গুন্ডারা বেশিরভাগ নবশূদ্রদেরও এবং তাদের বাড়ির মেয়েদের ধর্ষণ করেছিল। এমনকি উচ্চ পর্যায়ের মুসলিম লীগের নেতারাও ধর্ষণকাণ্ডে শরিক হয়েছিল। কলকাতায় উড়িয়া শ্রমিকদের হত্যা এবং পূর্ববঙ্গে নবশূদ্রদের হত্যা প্রমাণ করে এটা কোনো শ্রেণী দেখে হত্যা নয়, হিন্দু দেখে হত্যা হচ্ছিল। শ্যামাপ্রসাদ হিন্দু বাঙালিদের সুরক্ষিত স্থান গঠন করতেই পশ্চিমবঙ্গের কথা বলেছিলেন। এমনকি তার মত ছিল পূর্ববঙ্গের হিন্দু অধ্যুষিত অঞ্চলকেও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হোক। 19শে মার্চ 1947-এ বাংলার হিন্দু মহাসভা কর্তৃক প্রকাশিত পুস্তিকায় শ্যামাপ্রসাদ বলেছিলেন যে সমগ্র বাংলার বিভিন্ন স্থান থেকে আগত হিন্দু প্রতিনিধিদের নিয়ে যে সভা হয়েছিল হিন্দু মহাসভার আয়োজনে, সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছিল বঙ্গ বিভাগের সপক্ষে। তিনি বলেন যে সুরাবর্দীর দাবি যে বাংলা বাঙালির জন্য এটা বিরাট ধাপ্পা ছাড়া কিছুই নয়। এই কথার সত্যতা প্রমাণিত হয় দলিত নেতা বরিশালের যোগেন মণ্ডল প্রথমে জিন্নার কথায় যোগ দিলেন পাকিস্তানে,
পরে এমন মার খেলেন যে নিজে পালিয়ে এসে ভারতে উঠলেন। কিন্তু তার কথায় পড়ে যে বাঙালি নমশূদ্ররা পাকিস্তানে ছিল তারা আজও প্রতিদিন মার খাচ্ছে। 1947 সালের 4 থেকে 6 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসভার যে সম্মেলন হয় সেখানে শ্যামাপ্রসাদ বাংলা ভাগের কথা বলেন। জিন্নার মত ছিল হিন্দুদের সঙ্গে থাকা মুসলমানদের পক্ষে অসম্ভব, আর কংগ্রেস নেতাদের কোনো গ্রহণযোগ্যতা মুসলমানদের মধ্যে ছিল না, কারণ তারা জাতে হিন্দু। কংগ্রেস নেতারা এই সহজ সত্যকে অস্বীকার করতে চাইছিলেন। 23 এপ্রিল 1947 সালে শ্যামাপ্রসাদ মাউন্ট ব্যাটেনের সঙ্গে দেখা করেন এবং বলেন হিন্দু মহাসভার হিন্দুদের প্রতিষ্ঠান এবং হিন্দু মহাসভা হিন্দু স্ববিরোধী কোনো কিছু বরদাস্ত করবে না। শ্যামাপ্রসাদের বাংলা ভাগের দাবি কংগ্রেসের অনেক নেতাই সমর্থন করেন। তাদের মধ্যে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। শ্যামাপ্রসাদ বাংলা ভাগের পক্ষে জোরালো সওয়াল করে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছিলেন ভাইসরয়কে। এই চিঠিতে তিনি লেখেন যে বাংলার অগ্রগতিতে হিন্দুদের প্রধান ভূমিকা থাকলেও বাংলার প্রশাসনে হিন্দুদের কোনো স্থান নেই। তিনি বলেন হিন্দুদের ইচ্ছের বিরুদ্ধে পাকিস্তানে থাকতে বাধ্য করা যাবে না। শ্যামাপ্রসাদের বাংলা ভাগের পক্ষে সেদিন দাঁড়িয়ে জোর গলায় আন্দোলন করেছিলেন আজাদিন ফৌজের মেজর জেনারেল এইচ.সি. চ্যাটার্জি, বাংলার প্রধান 5 শিক্ষাবিদ স্যার যদুনাথ সরকার, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর শিশির মিত্র, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর রমেশচন্দ্র মজুমদার। হিন্দু মহাসভার নেতারা বাংলা ভাগের দাবিতে অনড় রইলেন। বাংলা ভাগকে বাস্তবায়িত করার জন্য শ্যামাপ্রসাদ 7 মে 1947 সালে লর্ড লিস্টওয়েলকে এবং স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে বার্তা পাঠান যে শান্তি রক্ষার স্বার্থে এবং রাজনৈতিক অগ্রগতির জন্য বাংলা ভাগ প্রয়োজন। তিনি আরও বলেন যে হিন্দুদের বিশ্বাস হারিয়েছে। 1947 সালের জুন মাসে শ্যামাপ্রসাদ দাবি জানালেন গান্ধীজির সামনে যে বাংলার পরিস্থিতি বিচার করতে হবে কলকাতা এবং নোয়াখালীর হাওয়া দাঙ্গা পরিপ্রেক্ষিতে। তিনি দাবি করলেন কোনোভাবেই পূর্ববঙ্গের হিন্দুদের হায়নার মুখে ফেলে দেওয়া যাবে না। এমনকি প্রত্যেকটি পূর্ববঙ্গের উদ্বাস্তু পরিবারকে সরকারের পক্ষ থেকে অর্থ সাহায্যেরও দাবি তোলেন প্রথমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে র্যাডক্লিফ সীমানা ভাগের দায়িত্ব নিলেন। শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গের একটি ম্যাপ তৈরি করে র্যাডক্লিফকে দিয়েছিলেন যাতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ চট্টগ্রাম, খুলনা সহ পূর্ববঙ্গের একাধিক জেলাকে ভারতে আনা যায়। পরে কংগ্রেস নেতৃত্বের তোষণ নীতির জন্য পূর্ববঙ্গের একাধিক জেলা হাতছাড়া হয়। শ্যামাপ্রসাদ সারা বাংলায় ঝড়ের বেগে সভা করে যেতে লাগলেন, যেখানে তিনি বাংলা ভাগের প্রয়োজনীয়তার কথা বলিষ্ঠভাবে উপস্থাপন করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পূর্ববঙ্গের হিন্দুদের স্থায়ী বাসস্থান যাতে পশ্চিমবঙ্গে গড়ে ওঠে সেই দাবি করতে শুরু করেছিলেন। তথাকথিত নিম্নবর্গীয় নেতাদের অধিকাংশই বাংলা ভাগের সপক্ষে ছিলেন, যেমন বাবু জগজীবন রাম, রাধানাথ দাস, মনমোহন দাস, পি.আর. ঠাকুর প্রমুখ। একমাত্র যোগেন মণ্ডল বিশ্বাসঘাতকতা করলেন এবং পাকিস্তানে যোগ দিলেন। 1950 সালে যোগেন মণ্ডল পাকিস্তান থেকে পালিয়ে ভারতে এসে বনগায় আশ্রয় নিয়েছিলেন, কিন্তু তার ভরসায় 2 লাখ নমশূদ্র হিন্দুকে ফেলে এলেন পাকিস্তানে মরবার জন্য, যারা আজকেও মার খাচ্ছে বাংলাদেশে। শ্যামাপ্রসাদ তার অক্লান্ত চেষ্টায় কংগ্রেস এবং অন্যান্য দলের নেতাদের তার বাংলা ভাগের আন্দোলনের সমর্থনে আনতে পেরেছিলেন। সর্দার প্যাটেল, বিমলচন্দ্র সিনহা, অতুল্য ঘোষ প্রভৃতি কংগ্রেস নেতারা তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। প্যাটেল এক চিঠিতে লিখেছিলেন যে বাংলার অমুসলিম জনসাধারণের জীবনের রক্ষার জন্য বাংলা ভাগ প্রয়োজন, আর যে কমিউনিস্ট পার্টির লোকেরা শ্যামাপ্রসাদের মুণ্ডপাত করে তারা সেদিন পাকিস্তান নিতে হবে, তবেই ভারত স্বাধীন হবে বলে পাকিস্তানের মধ্যে শ্রেণী সংগ্রাম বীজ খুঁজে বেড়াচ্ছিলেন। কমিউনিস্ট পার্টির নেতা ভবানী সেনের 2টি দুষ্প্রাপ্য পুস্তিকা আজ আপনাদের দেখাবো। সেখানে তিনি পশ্চিমবঙ্গ তৈরির বিরোধিতাই শুধু করেছিলেন তা নয়, ঘুরিয়ে মুসলিম লীগের পক্ষে বলেছিলেন। এই হলো প্রথম পুস্তিকা, বঙ্গবঙ্গ ও পাকিস্তান। কি লিখেছে দেখুন। যে সময় ক্ষমতা হস্তান্তরিত করিবার নির্দিষ্ট প্রতিশ্রুতি আসিল, ঠিক সেই সময় বাঙালি জাতীয়তাবাদীরা বলিতেছে যে বাংলাদেশে যেহেতু মুসলমানরা সংখ্যায় অধিক এবং যেহেতু মুসলিম লীগ বাংলার শাসনকর্তা, সেই কারণে বাঙালি হিন্দুর ধন, প্রাণ এবং ধর্ম বাঁচাইবার জন্য স্বতন্ত্র প্রদেশ চাই। এই ধ্বনিতে পাকিস্তানিদের নৈতিক এবং রাজনৈতিক জোর যতটা বেড়েছিল, লীগের অনমনীয় দৃঢ়তা সত্ত্বেও এতদিন তা বাড়েনি। এতদিন ধর্মের ভিত্তিতে ভারত বিভাগ মুসলিম লীগের দাবি ছিল, কিন্তু দুনিয়ায় সর্বত্র যে দাবি অসঙ্গত বলিয়া গণ্য ছিল। আজ জাতীয়তাবাদীরা হিন্দু স্বার্থ রক্ষার জন্য বাংলার মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতার ভয়ে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবি করিয়া বিশ্বের সম্মুখে প্রমাণ করিলেন যে জিন্নার যুক্তি ঠিক, অর্থাৎ ভারতে হিন্দু এবং মুসলমান একসঙ্গে এক রাষ্ট্র গঠন করিতে পারে না। এইসব উদ্ভট কথা বলেই কমিউনিস্ট পার্টি থামেনি। আরেকটি পুস্তিকা, ভাঙনের মুখে বাংলা, সেই পুস্তিকা লিখে তারা বলেছিলেন বাংলা ভাগ হলে বিরাট ক্ষতি হবে, কিন্তু পুস্তিকায় কোথাও হিন্দুদের অবস্থার কথা বলা হয়নি। তরুণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসুও 16ই আগস্টের দাঙ্গায় একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তার স্মৃতিচারণামূলক রচনা জনগণের সঙ্গে গ্রন্থে তার উল্লেখ রয়েছে। তিনি তখন বাংলা ব্যবস্থাপক সভায়
কমিউনিস্ট দল থেকে নির্বাচিত 3 সদস্যের সংসদীয় দলনেতা। জ্যোতি বসু কি লিখেছেন কলকাতার দাঙ্গা নিয়ে শুনলে শিউরে উঠবেন, একবার চলুন দেখে নিই। আমাদের পার্টির নেতৃত্ব আশঙ্কা করেছিলেন 16ই আগস্ট অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সে কারণেই শান্তিরক্ষার জন্য আগের দিন সন্ধ্যা থেকে পার্টির নেতৃস্থানীয় কমরেডদের কলকাতার শ্রমিক অধ্যুষিত এবং মিশ্র এলাকাগুলিতে বিশেষ করে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। পার্টির নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমি নারকেলডাঙ্গায় শ্রমিক লাইনে চলে যাই। আমার সঙ্গে ছিল তৎকালীন রেলওয়ে ইউনিয়নের নেতা কৃষ্ণমূর্তি এবং নিখিল মৈত্র পরে পার্টি থেকে বিতাড়িত হয়েছিলেন, বহিষ্কৃত হয়েছিলেন। তারা নারকেলডাঙ্গার রেলওয়ে কলোনিতে আমরা 16ই আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাটাই। তখন আমি রেলওয়ে ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। নারকেলডাঙ্গার রেলওয়ে কলোনিতে বসে আমরা বাইরে কোনো খবর পাচ্ছি না। মাঝে মাঝে দেখছি ধ্বনি দিতে দিতে মিছিল যাচ্ছে। রেলওয়ে শ্রমিকরা বললেন, আপনারাও আক্রান্ত হতে পারেন, আপনারা চলে যান। তারা বললেন, চারিদিকে দাঙ্গা শুরু হয়ে গিয়েছে, বাড়িঘর পুড়ছে, লুটতরাজ চলছে। আমরা কোনো প্রকারে শিয়ালদা স্টেশনে এলাম। তারপর পায়ে হেঁটে লোয়ার সার্কুলার রোড দিয়ে এগোতে থাকলাম। রাস্তার দুপাশে মৃতদেহ পড়ে আছে, ফুটপাতে আক্রমণকারীরা ঘোরাফেরা করছে, চারিদিকে আগুন জ্বলছে। আমরা ফুটপাত দিয়ে না গিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে শুরু করলাম। অনেক কষ্টে শিয়ালদার লরেটো স্কুলের পাশে 121 নম্বর লোয়ার সার্কুলার রোডে আমাদের পার্টি কলকাতা জেলা কমিটির অফিসে এসে পৌঁছলাম। সেখানে পার্টি কমরেডদের কাছে খবর পেলাম সারা কলকাতা জ্বলছে। জেলা কমিটির অফিসেই আমাদের রাত কাটাতে হলো। এই এলাকাও নিরাপদ ছিল না, সবসময় আমরা আক্রমণের আশঙ্কা করছিলাম। এরপরেও অনেকে বলেন কোনো কিছুই হয়নি, শ্যামাপ্রসাদ নাকি সাম্প্রদায়িক ছিলেন। শুনলে আজ এটা হাসি পায়। অবশেষে শ্যামাপ্রসাদ মুখার্জির সুযোগ্য নেতৃত্ব এবং সাংগঠনিক শক্তির ফলে বাংলা ভাগ হলো, পশ্চিমবঙ্গের জন্ম হলো, যেখানে শুধু বাঙালি হিন্দুই নয়, বাংলার সমগ্র জনতা সব ধর্মের সব মতের সাম্প্রদায়িক শক্তির অশুভ ছায়া থেকে মুক্তি পেয়ে নিরাপত্তা এবং সসম্মানের জীবন কাটাতে পারল। এই দূরদর্শিতার জন্যই আজ শ্যামাপ্রসাদকে স্মরণ করা একান্ত প্রয়োজন। এই ভিডিওটা এখানে শেষ করলাম। আজকে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, আরও একবার ইতিহাসকে ফিরে দেখলাম। জানি না আপনারা বিষয়টাকে কীভাবে দেখবেন, কীভাবে ভাববেন, তাই অবশ্যই বলবো প্লিজ কমেন্ট সেকশনে আপনাদের মতামত লিখে ফেলুন। আর এই চ্যানেল আই এম বোস যদি আপনাদের সত্যি ফেভারিট হয়ে থাকে তাহলে এই মুহূর্তে এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইনস্টাগ্রাম আইডি IAM_কুনাল বোস, সেখানেও চলে আসতে পারেন অনেক ধরনের পোস্ট পার্সোনাল স্টাফসের জন্য। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপাতত এখানে শেষ করছি। জয় হিন্দ।